বাংলা সাহিত্যকে সকলের কানে পৌঁছে দেওয়ার জন্য টিম দিনলিপির বিশেষ নিবেদন দিনলিপি স্টোরি থেরাপি, আ থেরাপি ওয়্যার মেডিসিন ফেলস। নমস্কার, দিনলিপি স্টোরি থেরাপির আজকের বিশেষ নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা রামশরণ দারোগার গল্প। রামশরণবাবু আমাদের সন্ধ্যা আড্ডায় প্রত্যেক দিন আসতেন, কিন্তু কথাবার্তা বড় একটা বলেন না। আসলে তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী। জীবনে অনেক জিনিসই দেখেছেন, যদিও আমাদের চেয়ে অনেকটাই বেশি দেখেছেন। কিন্তু তিনি এসেই একটা তাকিয়া আশ্রয় করে সেই যে আর হয়ে শুয়ে পড়েন, যতক্ষণ না ওই আড্ডার শেষ লোকটি চলে যায় ততক্ষণ তিনি চোখ বুঝে এবং নিজের নির্বাক থেকে অন্য সকলের কথা মন দিয়ে শোনেন। সেদিন সন্ধ্যা আড্ডা থেকেই মেয়েদের প্রেম ও তার মূল্য এই ধরনের একটা আলোচনা চলছিল। এ সম্বন্ধে যার যা অভিজ্ঞতা সকলেই কোনো না কোনো ঘটনা বলেছে। রামশরণবাবু তাকিয়া ঠেস দিয়ে শুয়ে চোখ বুঝেই বলে উঠলেন, আমার চাকরি জীবনে একটা ব্যাপার একবার ঘটেছিল। অনেকদিন হলেও এখনো ভুলিনি। আরও ভুলিনি এই জন্য যে ব্যাপারটা আমার কাছে একটা সমস্যার মতো চিরকাল রয়ে গিয়েছে। যদিও কত জটিল সমস্যার মীমাংসা করে বেরিয়েছি সারা জীবন। বলি শুনুন ঘটনাটা। আমি তখন থাকি আলমপুর থানায়, কলকাতার অত কাছে বড় শহরের উপকণ্ঠে। চুরি জুয়াচুরির আড্ডা বেশি, এই কথা পুলিশ কর্মচারী মাত্রেই জানেন। এক মাসের মধ্যে কলকাতা পুলিশ থেকে অন্তত 7 বার জিজ্ঞেস করে পাঠালেও আমাদের এলাকার কোন বাগান বাড়িতে একজন নোট জাল করছে তার সম্বন্ধে আমরা কিছু জানি কিনা। আর 7 বার জিজ্ঞেস করে পাঠালেও বাগান বাড়িতে বোমার কারখানা বসেছে, আমরা সে বিষয়ে কি খবর রাখি। ফেরারি আসামি তো হরদম পালিয়ে এসে আড্ডা দিচ্ছে আমাদের এলাকায়। একবার তো মুর্শিদাবাদ জেলা থেকে কে কার মেয়েকে নিয়ে পালিয়ে এসে লুকিয়ে রইল থানারই পাশে আমাদের নাকের কাছে এক খেলার ঘরে। তাছাড়া বেআইনি কোকেন, গুম, টাকা জাল, চোরাই মালের ব্যবসা, গুন্ডামি প্রভৃতি প্রত্যেক হাঙ্গামার সঙ্গেই কি আলমপুর থানার এলাকাভুক্ত বাগানবাড়ি বস্তির ঘনিষ্ঠ সম্পর্ক? অনুসন্ধান করলে দেখা যায় 90%টাই হয় সম্পূর্ণ ভিত্তিহীন, নয়তো আলমপুর থানা ত্রিসীমানার উক্ত দুর্বৃত্তের দল কখনো পদার্পণ করেনি। তবুও কলকাতা পুলিশের এনকোয়ারি স্লিপের ভিড়ে আমাদের প্রাণ অতিষ্ঠ হয়ে উঠত। একদিন দুপুরের পর তেমন কাজকর্ম নেই, আমি রোদ পিঠে করে বসে খবরের কাগজ পড়ছি। শীতকাল। এমন সময় গাড়ির শব্দে মুখ তুলে চেয়ে দেখি একখানা সেকেন্ড ক্লাস গাড়ি থেকে একজন স্ত্রীলোক থানার সামনেই নামছেন। তিনি থানার মধ্যে ঢুকে আমাকে সামনে পেয়ে জিজ্ঞেস করলেন, দারোগাবাবু কোথায়? হ্যাঁ বলুন, আমি। তখন তিনি একখানা খামের চিঠি আমার হাতে দিলেন। খাম খুলে চিঠিখানা একবার চোখ বুলিয়ে নিয়ে স্ত্রীলোকটিকে বসতে বললুম। চিঠি লিখছেন নারী কল্যাণ আশ্রমের বিখ্যাত কর্মী শ্রীযুক্ত যোগেশ চক্রবর্তী। যোগেশবাবু আমার পরিচিত পুরাতন বন্ধুও বটে। তার দ্বারা স্ত্রীলোক ঘটিত নানা ঘটনায় পুলিশের অনেক উপকারও হয়েছে। তাঁর বর্তমান পত্রে বিশেষ কিছু লেখা নেই, মাত্র এইটুকু যে যিনি এই পত্র নিয়ে যাচ্ছেন তিনি যোগেশবাবুর পরিচিত। তার বক্তব্য কি তা শুনে আমি যদি তাকে সাহায্য করি তবে ভালো হয়। আমরা পুলিশের লোক, কাউকে বিশ্বাস করা আমাদের অভ্যাস নয়। মানুষের চরিত্রের খারাপ দিকটা এত দেখেছি যে এতে আমাদের দোষ দেওয়া খুব বেশি চলে না। স্ত্রীলোকটিকে একবার ভালো করে চেয়ে দেখে নিয়ে মনে হলো তার বয়স 40-এর মধ্যেই হবে। একসময় খুব রূপসী ছিলেন। খুব সরল চরিত্রের মেয়ে তো নয়, একটু খেলোয়াড় ধরনের। অবস্থা খুব একটা ভালো নয়। জিজ্ঞেস করলুম, আপনি কি চান? তিনি উত্তরে যা বললেন সংক্ষেপে তার মর্ম এই যে এখানকার কোন কালী মন্দিরের পূজারীর সঙ্গে তার একমাত্র মেয়ের বিয়ে হয়েছে। বিয়ের সময় তার অবস্থা ভাব খুব ভালো ছিল না বলেই ওরকম পাত্রে মেয়ে দিতে বাধ্য হয়েছিলেন। মেয়েটি বড়ই কষ্টে আছে এখন।
তিনি বর্তমানে মেয়েকে এখান থেকে নিয়ে যেতে চান তার নিজের কাছে। যোগেশবাবুর সাহায্যে মেয়েটিকে কোথাও লেখাপড়া কি নার্সের কাজ শেখাবার ব্যবস্থাও করতে পারে। মোটের ওপর মেয়েটিকে নিয়ে তিনি এখান থেকে চলে যেতে চান। এ বিষয়ে আমায় তাকে সাহায্য করতে হবে। এত সংক্ষেপে তিনি কথাটা আমায় বলেননি। স্ত্রীলোকটির কথার বাঁধুনি খুব। তাঁর নিজের জীবনের ইতিহাসও কিছু কিছু ওই সঙ্গে আমায় শুনে যেতে হলো। তার মধ্যে দুটো কথা প্রধান। একসময় তাঁর স্বামীর কত টাকা ছিল এবং তিনিও দেখতে এর চেয়ে অনেক ভালো ছিলেন। আমি বললুম, তো পুলিশের সাহায্য চান কেন? আপনি নিজেই জামাইকে গিয়ে বলুন না। তিনি বললেন, অনেকবার বলেছি, জানেন, জামাই শোনে না কথা। মেয়ে পাঠাবার মতো নেই, অথচ তার দুর্দশার এক শেষ করেছে। দারোগাবাবু, আপনি নিজের চোখে কি দেখলেই সব বুঝবেন। আমি মেয়ে মানুষ, আমার কোনো জোর খাটবে না তো। আমার সহায় নেই, সম্পত্তি নেই, কে আমার পক্ষ হয়ে দু কথা বলবে? তাই যোগেশবাবুকে ধরে আপনার কাছে আসা। আমি বললুম, দেখুন, এতে তো পুলিশের কিছু করবার নেই। বিবাহিতা স্ত্রীকে রাখার সম্পূর্ণ অধিকার আছে স্বামীর। আপনার জামাই যদি মেয়েকে না আপনার সঙ্গে দেন, তাতে আমরা কি করব বলুন? আচ্ছা, আপনার মেয়ের মত কি? স্ত্রীলোকটি একটু ইতস্তত করে বললেন, মেয়েরও মত নয় এখানে থাকা। আমার আমার এই উপকারটুকু করুন আপনি। মেয়েকে আমি নিয়ে যাবই, তার কষ্ট আর দেখতে পারিনি। আপনি আপনি একটু সহায় না হলে আমার আর কোনো উপায় নেই। একটু 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 দয়া করে আপনাকে এইটুকু কাজ করতেই হবে। মার খেয়ে তার শরীরে আর কিচ্ছু নেই, জানেন। স্ত্রীলোকটির কথার বাঁধুনি আমার ভালো লাগলো না। অনেক রকম লোক দেখেছি মশাই। ভালো মন্দ সব রকম দেখে যদি একটু সিনিক হয়ে থাকি, তার জন্য আমাকে বেশি দোষী ঠাওরাবেন না। শেষ পর্যন্ত কতকটা উপরোধে পড়ে, কতকটা কৌতূহলের বশবর্তী হয়ে গেলাম সেই কালীবাড়ি। কিন্তু স্ত্রীলোকটিকে থানায় বসিয়ে রেখে গেলাম। কালী মন্দিরের কাছেই ছোট্ট একতলা ঘরের মধ্যে একটা কুঠুরিতে পূজারী ঠাকুর থাকে। সন্ধান নিলাম। পূজারীকে খুঁজে বার করতে বেগ পেতে হলো না। বছর 35 বয়স, একহারা পাকশিটে চেহারা। এই বয়সেই চুলে বেশ পাক ধরেছে। দেখেই মনে হলো নেশাখোর লোক, ধরিবাজও বটে। তাকে সব খুলে বললাম। পুলিশ দেখে সে জড়সড় হয়ে গিয়েছে। কাঁচুমাচু ভাবে বলল, আগে বাড়িতে যদি আপত্তি না করে আপনি গিয়ে শাশুড়ি ঠাকুরুনকে নিয়ে আসুন, আমি পাঠিয়ে দেবো। যদি সত্যি কথা জিজ্ঞেস করেন দারোগাবাবু, আমার মোটে আপত্তি নেই। একটা পেট আমার, যে কোনো রকমে চালিয়ে নেব। বেশ, আপনি চলুন আমার বাসায়। আমার স্ত্রীকে বলুন আমি সেখানে থাকবো না। এরপরে আমার এমন একটা অভিজ্ঞতা হলো যা অতদিনের পুলিশ জীবনে কখনো হয়নি। পূজারী যখন তার স্ত্রীকে দৌড় খুলতে বললে, আমরা তখন দৌড়ের পাশে, কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে। দৌড় কে একজনে এসে খুলতেই পূজারী ঠাকুর বললে, দুটি ভদ্রলোক এসেছেন তোমার বাপের বাড়ি থেকে, তোমার মায়ের কাছ থেকে। ওরা তোমাকে কি বলবেন, ওদের সঙ্গে কথা বলো। আমি একটু জল টল খাওয়ানোর ব্যবস্থা দেখি। তারপর আমাদের দিকে চেয়ে বললে, ঘরের মধ্যে 18-19 বছরের মেয়ে আধ ঘোমটা দিয়ে একপাশে দাঁড়িয়ে আছে। বললে বিশ্বাস করবেন কিনা জানি নে, কিন্তু অমন অপরূপ সুন্দরী মেয়ে আমি তো মশাই আমার জীবনে খুব বেশি যে দেখেছি এমন মনে হয় না। টকটকে গৌরবর্ণ, মাথায় ঘন কালো চুলের রাশ, প্রতিমার মতো মুখশ্রী, কি সুন্দর হাত পায়ের গড়ন, কি সুন্দর ছোট্ট কপালখানি, আর চোখ, সকলের চেয়ে দেখবার জিনিস তার চোখ। ডাগর ডাগর, ভাষা ভাষা, তুলি দিয়ে আঁকা টানা জোড়া ভুরু। কতদিন হয়ে গিয়েছে, এখনও সে চেহারা চোখের সামনে দেখছি।
ঘরে ঢুকে বললুম, মা, আমাদের দেখে ভয় পেও না, লজ্জাও করো না, আমরা পুলিশের লোক, এখানকার থানা থেকে আসছি। তোমার মা খানিকটা আগে থানায় আসেন এবং আমাদের অনুরোধ করেন তাকে সাহায্য করতে। তিনি তোমাকে এখান থেকে নিয়ে যেতে চান। তিনি থানায় বসে আছেন। তুমি যদি যাওয়ার মত করো তবে তাকে এখানে গাড়ি নিয়ে আসতে বলি। মেয়েটি একবার ঘাড় নেড়ে বললে, না, আমি যাব না। সে সুরের দৃঢ়তা এমনই যে তার ওপর আর বিশেষ কিছু বলা চলে না। তবু একবার বললুম, দেখো মা, বেশ করে ভেবে দেখো, তোমার মা এসেছেন অনেক আশা করে। মেয়েটি মুখ নিচু করে এবারও ঠিক আগের সুরেই বলল, না, আমি যাব না। আমার কেমন জানি একটু রাগ হলো। পুলিশে কাজ করে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছিল, কারো প্রতিবাদ সহ্য করতে পারতাম না। একটু বিরক্তি সুরেই বললাম, আরে এই কষ্টে থাকবে সেও ভালো, তাও যাবে না। মেয়েটি চুপ করেই রইল। বেশ, না যাবি মর্গে, তাতে আমার কি। বললুম, তাহলে এক কাজ করো, না যাও সে তোমার ইচ্ছা, আমাদের বিশেষ কিছু বলবার জোর নেই। তুমি একখানা পত্র লেখো তোমার মাকে যে আমরা তোমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তুমি যেতে রাজি হওনি। আমরা থানায় গিয়ে তাকে দেখাবো। কাগজ কলম আমরা দিলাম। মেয়েটি মেঝের ওপর বসে চিঠি লিখতে লাগলো। ওর সুগৌর হাত দুটির ওপর সেই সময় ভালো করে চোখ পড়তে দেখি একজোড়া রাঙা কর ও নোয়া ছাড়া এমন সুশ্রী সুঢৌল হাতে আর বিশেষ কিছু নেই। আরও কষ্ট হলো ঘরের মেঝের অবস্থা দেখে। কি বিশ্রী স্যাঁতস্যাঁতে মেঝে, সপ করছে ভিজে, সদা সর্বদা যেন জল উঠছে। এই মেঝের ওপর বিনা খাটে শোয় কি করে, এ আমার বুদ্ধির অতীত। অত্যন্ত সুস্থ লোকেও 3 দিন এরকমে শুধু মেঝের ওপর যদি শুয়ে থাকে, সে নিশ্চয়ই একটা কঠিন অসুখে পড়বে। কথাটা ভাবতে ভাবতে অবাক হয়ে চেয়ে দেখি মেয়েটির মুখ নিচু করে পা ছড়িয়ে মেলি ধরনে বাঁ হাতের কনুইয়ের ওপর ভর দিয়ে একদিকে কাত হয়ে বসে চিঠি লিখছে, আর তার ডাগর চোখ দুটি বেয়ে টস টস করে জল পড়ছে। 2-1 ফোঁটা জল চিঠির ওপরেও পড়ল। পুলিশের চাকুরিতে মন বেশ একটু কঠিন হয়ে গিয়েছিল বটে, তবু মেয়েটির নিঃশব্দ কান্না দেখে ওর সংসারের এই নগ্ন দারিদ্র নিরাভরণ ওই হাত দুটি এই স্যাঁতস্যাঁতে ঘরের মেঝে ভাঙা আয়নাখানা ওই ধুকরি ক্লেপ কাঁথা দেখে তার ওপর ওর গাঁজাখোর মূর্খ স্বামীর কথা মনে হয়। না মশাই, আপনারা না বলে বিশ্বাস করবেন না। সুরটা নরম করেই বললুম, এই তো মাকে চিঠি লিখতে তোমার চোখ দিয়ে জল পড়ছে, তবে কেন চলো না আমার সঙ্গে। আমার সহানুভূতি সুর বোধহয় ওর হৃদয় স্পর্শ করলে। বললে, সেখানে এর চেয়েও বেশি কষ্ট। ওর সেই দৃষ্টিতে হতাশা, ঔদাসীন্য, মরিয়া ভাব সব একসঙ্গে জড়ানো। অবাক হয়ে বললুম, এর চেয়েও কষ্ট? এর চেয়ে আর কি কষ্ট থাকতে পারে? মেয়েটি শান্ত সুরে স্থির সুরে বলল, আপনি সব কথা জানেন না। বললুম যে আরও অনেক কথা আছে এর মধ্যে, সেসব কথা বলতে চাইনি। মাকে আমার প্রণাম জানাবেন, আর বলবেন তোমার মেয়ে মরেছে আর তার খোঁজ করো না। কথাটা শেষের দিকে রুদ্ধ কান্নায় ওর গলার সুর আটকে গেল। আমিও চিঠিখানা নিয়ে সে স্থান ত্যাগ করলুম। পথে দেখি পূজারী ঠাকুর এক শালপাতার ঠোঙা হাতে আসছে। আমাদের দেখে দাঁত বার করে বললে, হে 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 হে, কি হলো দারোগা বাবু, জাবলেছি তাই হলো কি না? তার এখনই চললেন যে, একটু যৎ সামান্য মিষ্টি মুখ। ওর ওপর রাগ কি হিংসে কি হলো জানি নে, তার সেসব আপ্যায়নের কথা রূঢ়ভাবে মাঝপথেই থামিয়ে দিয়ে বললুম, ওসব থাক, একটা কথা বলি শোনো ঠাকুর। কাল থানায় যেও সকালবেলা, একটা তক্তপোষ সস্তায় নিলাম হবে, দাম তুমি যখন হবে দিয়ে দিও। কাল গিয়ে নিয়ে এসো সেখানা, বুঝলে? পূজারী ঠাকুর অবশ্য নিজের কাজ বলেনি, পরদিন সকালবেলা এসে খাটখানা নিয়ে গিয়েছিল। এইখানেই আমার গল্পের শেষ।
আমরা এতক্ষণ এক মনে শুনছিলাম। রামশরণবাবু চুপ করলে আমরা একজোট হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আর কখনো সে মেয়েটাকে দেখতে যাননি? আর কিছুদিন আলমপুরে থাকলে হয়তো যেতুম, কিন্তু এর অল্প দিনের মধ্যেই বদলির হুকুম পেয়ে আলমপুর ছাড়তে হলো। তারপরে সে মেয়েটির আর কোনো খবর জানি না। মেয়েটি কেন মায়ের সঙ্গে যেতে চাইল না আমি আজও বুঝতে পারি রে। আশা করছি সবার গল্প ভালো লাগলো। আজকের আমাদের গল্প এখানে শেষ। আবার দেখা হচ্ছে পরের গল্পে। যদি আজকের গল্পে সবার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের দিনলিপি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। আবার দেখা হচ্ছে পরের গল্পে। ধন্যবাদ।